পেহেলগামের যে জঙ্গি হামলা, তারপরে ভারতের অপারেশন সিন্দুরের মাধ্যমে একেবারে পাকিস্তানের যে 9টা জঙ্গি ঘাঁটি সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং পাকিস্তান এটাকে বলছে যে এখান থেকে নাকি যুদ্ধের শুরু, যদিও ভারত এখনও ঘোষণা করেনি। কি মনে হয় আপনার, যে যুদ্ধ পরিস্থিতি কি তৈরি হতে পারে, মানে সরাসরি যে যুদ্ধ যেটা এখনও পর্যন্ত ভারত ঘোষণা করেনি? আমি সম্ভাবনা মোটেই উড়িয়ে দেবো না, কারণ পাকিস্তানের সার্ভাইভালের বা বেঁচে থাকার একটি রাস্তা হচ্ছে তাদের আর্মিকে প্রাধান্য দেয়া। ওদের নিজেরা প্রাধান্যতে হয়তো দিচ্ছে না, ওদের নিজেদের জনগণের ইচ্ছে নেই, কিন্তু পাকিস্তান এমনভাবে ওদের চেপে ধরেছে, এই যে জঙ্গিরা বা জঙ্গি না সরি রেগুলার মিলিটারি, যে ওদের মুখ খোলার জায়গা নেই। শাহবাজ শরীফ, যে এখন ওখানকার প্রধানমন্ত্রী, এই বিষয়ে কারোর কোনো সন্দেহ থাকা উচিত নয় যে ও একজন নামকেও আসতে প্রধানমন্ত্রী। ওখানে একটা ফেক ইলেকশন হয়, দুটো পরিবারই কন্ট্রোল করতে পারে, আর শরীফ পরিবার তার মধ্যে অন্যতম, আরেকটা আছে ভুট্টো পরিবার। এছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই। ভুট্টো একবার ম্যাসিভ ইলেকশনে জিতেছিল, ম্যাসিভ ভোটে। আমি বেনজিরের কথা বলছি, তাকে উড়িয়ে দিল, তাই না? হি ওয়াজ মার্ডার্ড। ওরা অনেক কিছু বলতে পারে, অ্যাকচুয়ালি শি ওয়াজ মার্ডার্ড। এখন তার ছেলে বিলাল ভুট্টো এখন ওদের ওখানে মন্ত্রী। এগুলো সব দেখাবার জন্য পৃথিবীকে যে আমাদের এখানে মন্ত্রী রয়েছে, ভুট্টোর উপরে কোনো অন্যায় হয়নি। ওদের সবচেয়ে বড় মানে এই ছেলেটার গ্র্যান্ডফাদার ওয়াজ জুলফিকার আলী ভুট্টো। ও যেদিনই বেশি মুখ বাড়াবাড়ি করেছে কান্ট্রিতে, ওকে সরিয়ে দিয়ে মার্শাল ল লাগু হলো। তারপর কি হলো? ভুট্টোকে ফাঁসিতে লটকে দিল। কে লটকেছে? ওদের ফৌজ, ওদের আর্ম ফোর্সেস। সুতরাং এটা তো ওদের ইতিহাস, রক্তাক্ত ইতিহাস অফ এনি সিভিল গভর্নমেন্ট। ইমরান খানের পপুলারিটি বেড়ে গেছিল, ওকে কতগুলো ফ্রেম চার্জ করে জেলে ঢুকিয়ে রেখেছে। ওরা এটা খুব ভালো জানে যে যদি ইলেকশন হয় কোনো রকমের ফেয়ার ইলেকশন, এখন ইমরান খানের পপুলারিটি তুঙ্গে অ্যাজ কম্পেয়ার টু দি আদার পার্টি। সুতরাং ওরা ওকে ফ্রি করবে না। আর ওদের একটা মিলিটারি একটা ইয়ে হচ্ছে যে ওদের ফেস সেভিং একটা কিছু করতে হবে, নিজেদের আত্মসম্মান ইজ্জত বাঁচাবার জন্য কিছু তারা করতে হবে। তো তারা কি করবে? একটা যুদ্ধের ফিকির তুলবে। আজকেও যেমন আমি একটু আগে অন্য একটা চ্যানেলে শুনছিলাম, রিলায়েবল চ্যানেল CN18, তাতে শুনলাম যে আজকে লাহোরে 3-4টে ব্লাস্ট হয়েছে এবং ওরা খুব সেলিব্রেট করছে অফিসিয়ালি। সিভিলিয়ানদের কিছু বলেনি এখনও অফিসিয়াল। আর ওখানে তো চ্যানেল বন্ধ করে দিয়েছে, কোনো ইয়ে নেই, সব চ্যানেল বন্ধ। যে ইন্ডিয়ান ড্রোন অ্যাটাক করেছিল, ওই ড্রোনগুলোকে নামিয়েছে এবং তার উপরে সেলিব্রেশন হচ্ছে। এই যুদ্ধের সময় কোনো অফিসিয়ালরা যদি না বলে, ওগুলো এই তোমার গল্প তৈরি করা, গুজব ছড়ানো, এটা সব দেশেই হয়। ওরা এগুলো এখন গুজব ছড়াতে আরম্ভ করছে যে আমরাও কিছু করছি, আমাদের মিলিটারি এটাকে ডিস্ট্রয় করেছে। কিন্তু পাকিস্তানের মিলিটারির ভেতরে একটা বিশাল দ্বন্দ্ব আছে। স্যার, এটা যে বলছিল না যে অপারেশন সিন্দুরের পরে পাকিস্তান নাকি 5টা যুদ্ধ বিমান ওখানে আর তারা ভূপাতিত করে দিয়েছে, একটা কথা তারা বলছে। গল্প হ্যাঁ, সব গল্প। প্রেস্টিজ রাখতে হবে কী করে? ওদের কাছে যে এয়ারক্রাফটগুলো চীনের থেকে পেয়েছে, আজ থেকে আগে 1 বছর আগে হাসিনা গদিচ্যুত হওয়ার আগে, যখন ও অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার ছিল, ওনারও অনেক দোষ আছে, গুণ আছে, তবে উনি হিন্দু নিধনটা প্রিভেন্ট করতেন, আটকাতেন।
ওই সময় হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে বাংলাদেশ এয়ারফোর্সের এই প্লেন দিয়ে কোনো কাজ হচ্ছে না, কারণ বেশিরভাগই গ্রাউন্ডেড, স্পেয়ার পার্টস নেই, রিলায়েবিলিটি কম। সেই প্রেক্ষিতে ওদের এয়ারফোর্সের বর্তমানে F-16 ছাড়া আর কোনো ইকুইপমেন্ট নেই যেগুলো রিলায়েবল। আমি তো আমাদের মিডিয়া চ্যানেল বলছি যে 5টা যেগুলো বলে বেড়াচ্ছে সেগুলো সমস্ত ভুল, এবং আমি আমাদের মিডিয়াকে বিশ্বাস করব, আমি ভারতবাসী আমাদের মিডিয়াকে বিশ্বাস করব। আর অ্যাজ এ মিলিটারি ম্যান আমরা জানি এই সমস্ত এয়ারক্রাফট, কোনো দেশ কাউকে আধুনিকতম এয়ারক্রাফট দেয় না। একটা হাওয়াই জাহাজ, যুদ্ধজাহাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমোডিটি হচ্ছে গিয়ে এভিওনিক্স পড, যারা রেডার কন্ট্রোল করে, যারা ইনফ্রারেড সুইচ অন করে, যারা গাইডেড মিসাইলকে গাইড করে, এই সমস্ত যেগুলো করে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেস। কোনো দেশ তার ইলেকট্রনিক ডিভাইসেস দেবে না। চাইনিজদের মনে হয়তো এটা এই সন্দেহ আছে যে যদি ইন্ডিয়ান টেরিটরিতে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় তাহলে দুটো দেশ আমাদের এখানে এসে ছুটবে ওই ধ্বংসাবশেষটাকে নিয়ে যাওয়ার জন্য। একটা হচ্ছে রাশিয়া, আরেকটা হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস। তাদের এতটা টেকনিক্যাল ক্ষমতা আছে যে ওটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ক্রিয়েট করে দেবে। ধ্বংস হওয়ার আগে কীরম ছিল রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেবে। এই টেকনোলজিতে আমার যদ্দূর মনে হয় ইসরায়েল অনেকটা এগিয়ে। ইসরায়েলের সায়েন্টিফিক ডেভেলপমেন্ট তো একটা বিশ্বখ্যাতি ব্যাপার। এই যেমন আমরা ঢুকে পড়লাম, ওদের কেউ টেরই পেল না। হ্যাঁ, একটা স্ট্রাইক হয়েছে ভাওয়ালপুরে 100 কিলোমিটার ভেতরে, কেউ টের পেল না। কেন? ওদের কি রেডার ফেডার সব জ্যাম করে দিয়েছিল? এর আগে একবার তোমায় আমি বলেছিলাম যে আমাদের অনেক জায়গায় সুপিরিয়রিটি আছে, কিন্তু ইলেকট্রনিক ওয়ারফেয়ারে আমাদের সুপিরিয়রিটি, চায়নার সুপিরিয়রিটি আমাদের থেকে অনেক বেশি। তাহলে হঠাৎ এটা কি ইকুয়েশন হলো যে ওরা জানতেই পারলো না? ওদের রেডার পহেলগামে ওরা অনেক দিন আগে অ্যাটাক করেছিল, প্রায় 15 দিন আগে, আজকের থেকে 16 দিন আগে। এই 16 দিন আগে ওরা কি প্রত্যাঘাত এক্সপেক্ট করেনি? এক্সপেক্ট করেছে ডেফিনেটলি, কিন্তু ওদের রেডারগুলো গেল কোথায়? আকাশ থেকে সবসময় একটা এয়ারক্রাফট আছে যাকে AWACS বলে, তারা সমস্ত রকমের ইলেকট্রনিক ইম্পালসগুলোকে রিপেল করতে পারে, অকেজ করে দিতে পারে। ওদের AWACSগুলো কোথায় ছিল? সুতরাং আমার ধারণা, এটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, যে ইসরায়েলি মদদ ছাড়া এটা হতো না। ইসরায়েলি এয়ারক্রাফট কিছুদিন আগে আমরা শুনেছিলাম, অফিসিয়ালি কেউ কিছু বলেনি, 3টে এয়ারক্রাফট পালামে নেমেছিল, কার্গো এয়ারক্রাফট। তাতে ওদের টেকনিশিয়ানস এবং ইকুইপমেন্ট এসে গেছে। পালাম থেকে ওটা সোজা নিয়ে যাওয়া হয়েছে, নিশ্চয়ই শ্রীনগর না হলেও জম্মু বা জম্মু থেকে বাই রোড নিয়ে গেছে। এরকম একটা কিছু হয়েছে যার ফলে প্রতিঘাতটা, যদিও আমরা প্রতিঘাতটা করেছি যেটা আমাদের এখানে যেটা শ্রাদ্ধ শান্তি বলে, নর্থ ইন্ডিয়ায় বা মেজরিটি অফ ভারতবর্ষে ওটাকে তেরোই বলা হয়। তেরোই মানে 13th ডে। তখন ওদের মর্নিং শেষ হয়ে যায়, আবার নর্মাল লাইফে ফিরে আসার চেষ্টা করে। সুতরাং এই যে স্ট্রাইকটা আমরা করতে পারলাম তার পেছনে, এবং এত শর্ট সময়, মানে 13 দিন তো অপেক্ষা করতেই হতো উইডোদের তাদের শোক পর্ব শেষ করতে।
তারপরে 14 দিনের মাথায় না 15 দিনের মাথায় স্ট্রাইকটা হয়েছে, আমার ক্যালকুলেশন সব ভুলেই যায়। তো এই 15 দিনের জন্য আমাদের একটা ইয়ে ছিল তো, যে আমরা একটা গ্যাপ পেয়েছিলাম ওদের ডিপ্লয় করে, ওদের ট্রেনিং দেওয়ার হয় না, আমাদের হয়তো ওদের ট্রেনিং দেওয়ার সেরকম ক্ষমতাও নেই। ওরা জ্যাম করে দিয়েছ। এটা ছাড়া আমার মাথায় আর কোনো পসিবিলিটি আসছে না, কোনো পসিবিলিটি আসছে না। কোনো পক্ষই স্বীকার করবে না, কিন্তু আমরা আমাদের দুর্বলতা স্বীকার করব না। ইসরায়েল এমনিতেই অতিষ্ঠ হয়ে রয়েছে প্যালেস্টিনিয়ানদের জন্য। ওরা সবাই বাই ফেথ ইসলাম, ওদের ধর্ম হচ্ছে কি ইসলাম। সুতরাং ওই একটি কারণ আমার মনে হয় যে ইসরায়েল আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। আরও একটা এক্সাম্পল আছে ইসরায়েলের সহায়তা যখন আমাদের অ্যামুনিশন একটা সার্টেন ক্যালিবার গানের শেষ হয়ে যাচ্ছিল, ওরা প্লেন ভর্তি করে নিয়মিত আমাদের সাপ্লাই দিয়েছে কার্গিল ওয়ারের সময়। তখন আমাদের অ্যামুনিশন শর্টেজ ছিল। সুতরাং আমি ধরে নিচ্ছি এবারও ইসরায়েল আমাদের সহায়তা করেছে। এইটাই হচ্ছে কি একমাত্র কারণ যে ওদের জানতে পারিনি যে বিষয়টা বলছেন। হ্যাঁ, ওদের সব কিছু ইলেকট্রনিক সিস্টেম তোদের কেউ একটা ফোর্স অকেজ করে দিয়েছিল। তারপর তুমি এখন আমাকে আর একটা প্রশ্ন করলে প্রতিঘাত। প্রতিঘাত ওদের নিজেদের ইজ্জত বাঁচাবার জন্য একটা কিছু করতে হবে। আমরা যদি আমাদের ফোর্সেসকে মোবিলাইজ করি তাহলে ওরা একটা সুযোগ পেয়ে যাবে। আমরা আমাদের ফোর্সেস মোবিলাইজ করিনি। সেনাদের কোনো বাহিনীর কোনো ব্রাঞ্চের ছুটি ক্যান্সেল করা হয়নি। আমাদের দু রকমের সৈন্য রয়েছে, সেগুলো ডিভিশনে পরিণত হয়। আমাদের কাছে কিছু আছে স্ট্রাইক ডিভিশন, স্ট্রাইক ফোর্সেস, আর কিছু আছে হোল্ডিং ফোর্সেস, মানে যারা 24 ঘন্টায় ডিফেন্সিভ পজিশনে ট্রেঞ্চে থাকে। তো সেই ডিফেন্সিভ পজিশনের ক্ষমতা আছে যে ওরা 3-4 দিন অন্তত আটকাতে পারবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে পার্লামেন্ট অ্যাটাকের পর একটা বড় হয়েছিল, ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছিল, ওটার নাম ব্রাস ট্যাক্স, অপারেশন ব্রাস ট্যাক্স। আমাদের যেগুলো স্ট্রাইক ফরমেশন সেগুলো ভারতবর্ষের অনেক ইন্টেরিয়র আছে, যেমন ঝাঁসি, বাবিনা, গোয়ালিয়রের আশেপাশে এবং অ্যাজ ফার সাউথ অ্যাজ সেকেন্দ্রাবাদ। ওগুলোকে আনতে সময় লাগবে তো। একটা ডিভিশনে যতগুলো ট্যাঙ্ক হয় তাদের এখান থেকে ফরওয়ার্ড এরিয়ায় নিয়ে যেতে অন্তত 7-8 দিনের ব্যাপার। 7-8 দিন, ইফ নট মোর। যেমন আমি ববিনায় ছিলাম 71-এ, আমাদের মুভমেন্ট আরম্ভ হয়েছিল অনেক দিন আগে, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে ইস্ট পাকিস্তানকে আলাদা করতে গেলে আমরা তো আর ওদের রিফিউজির লোড নিতে পারছিলাম না, আর ওদের রাজাকারদের, কট্টর মুসলমান এখন বলে ইসলামিস্ট, তারা অত্যাচার করছিল বাংলাদেশিদের উপরে, বিশেষ করে বাঙালি। আমি নিজে প্রত্যক্ষদর্শী। রেল রোডের কমিউনিকেশন বা রেলে যাত্রা করা তখন, আর সেটা 71, আমরা এই 25-এ কথা বলছি। নিশ্চয়ই অনেক ইমপ্রুভ করেছে। ইমপ্রুভ কতটা করবে? হয়তো যেই জার্নিটা করতে 72 ঘন্টা বা 96 ঘন্টা হতো, এখন সেটা তার হাফ হয়ে গেছে। কিন্তু আমাদের কোনো ফরমেশন মুভ করেনি। এগুলো সব খবর লিক হয়ে যায় কিন্তু এই ছোটোখাটো গোয়েন্দার থেকে। আমার পাশে যে ভদ্রলোক আছেন, ওনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এগুলো জানতে পারা যায়। সুতরাং ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সবাই জানে এই ছোট যেগুলো ইন্টেলিজেন্স বা স্লিপার সেল রয়েছে, তারা জানাবে যে মনে হলো এই ভদ্রলোক ছুটিতে এসে আবার ফিরে গেছে। এই ধরনের ইন্টেলিজেন্স, লো গ্রেড ইন্টেলিজেন্স।
লো গ্রেড ইন্টেলিজেন্স থেকে এই সমস্যাটা হয় যে ওরা জানতে পেরে যায়, তার বেশি কিছু না, যে ছুটি টুটি ক্যান্সেল হয়ে গেছে। আমি কিন্তু কাউকে ছুটি ক্যান্সেল করিনি। এই যে সেন্ট্রাল পুলিশ ফোর্সেসের কিন্তু পেপারে দেখছি অল লিভ ক্যান্সেল। কী দরকার ছিল সবাইকে বলার? কিন্তু ওরা বলে তো দিয়েছে। মানে এটা থেকে তো পাকিস্তান মানে সতর্ক হয়ে যেতে পারে। সতর্ক হয়েছে তো। আমাদের চিফ মিনিস্টার বলেছেন না, আমি সবাই ছুটি ক্যান্সেল করে দিলাম, এরা ঘোড়ার ডিম করবে, পশ্চিমবঙ্গ সহ ঘোড়ার ডিম করবে। কিন্তু একটা ইন্ডিকেশন দিয়ে দিলেন যে আমার পুলিশ, আমার সিভিল ভলেন্টিয়ার, এগুলো সেগুলো সব অ্যালার্ট হয়ে গেছে। এগুলো অশিক্ষিত লোক, সিভিক ভলেন্টিয়ার, ওদের দ্বারা কোনো স্যার, কাজ একটা বিষয়, এই যে মক ড্রিল যেটা বলা হচ্ছিল 7 মে এটার একটা মহড়া দেওয়া হবে, তার মানে এটার মাধ্যমে পাকিস্তানকে এটা বোঝানো যে সবে তো মক ড্রিল হচ্ছে, এখন যুদ্ধের দেরি আছে, যাতে তারা কোনোভাবে না সতর্ক হয়। তো এটা একটা ডিসেপশন প্ল্যান হতে পারে। কিন্তু এটাও দেখতে হবে যে কিছু সিলেক্টেড ডিস্ট্রিক্ট এগুলো হয়েছে। হ্যাঁ, 247টা 244টা সম্ভবত হ্যাঁ হয়েছে, কিন্তু ভারতবর্ষে তো 900টা ডিস্ট্রিক্ট আছে। তুমি দিল্লির সাউথ সব বাদ দিয়ে দাও, বিন্ধ্যাচলের সাউথে সব বাদ দিয়ে দাও। সুতরাং বাকি ডিস্ট্রিক্টগুলো হয়েছে। আমি যতদূর জানতাম, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে ব্ল্যাক আউট হবে, আমি বললাম হওয়ার তো কথা, কিন্তু হয়নি তো। শুধু নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলো হয়েছে, কারণ ওগুলো ভালনারেবল। সুতরাং আমরা আমাদের দেশবাসীদের এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীদের আমরা সতর্ক করে দিলাম, এটা যদি হয় তাহলে তোমাদের এই কাজ করতে হবে।